জরাগ্রস্ত শীত কাঁপা কাঁপা হাতে হলুদ গাঁদা ফোটালো। বিদায়ের ক্ষণে হৈমন্তী তার সাধের খোঁপাটি সাজালো। যাই যাই করেও হেমন্ত এখনো বিদায় নেয়নি, কিন্তু থিম্পুতে শীত বসে গেছে জাঁকিয়ে। শীতের সকালে পিসফুল রিসোর্টের আঙিনায় যেন ফুলের মেলা বসেছে। আজ 2024-এর 29শে নভেম্বর, সময় সকাল 8:30। আমরা গাড়িতে চলেছি, পুনাখা যাব। তবে প্রথমে দেখে নেব দোচুলা পাস। এখান থেকে দোচুলা পাসের দূরত্ব 77 কিলোমিটার। এই পাশের উচ্চতা 10,171 ফিট। এটি হিমালয়ের একটি পর্বত গিরিখাত, যেখানে রয়েছে 108টি স্মারক স্তূপ। গ্রিন অ্যান্ড ক্লিন শহরের বুক চিরে ছুটে চলেছে গাড়ি। এখানকার রাস্তা সত্যি আমাকে অবাক করেছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তায় মানুষের হই হুল্লোড়, গাড়ির হর্ন, ট্রাফিক সিগন্যাল কিচ্ছু নেই। ট্রাফিক পুলিশও খুব একটা চোখে পড়ছে না। গাড়ি সংখ্যায় অনেক, কিন্তু বেশ সুশৃঙ্খল। এখানে অটো, টোটো, রিক্সাও দেখতে পাচ্ছি না। এখানকার মানুষজনও বেশ নিয়ম মেনে চলেন। ভুটান গণতান্ত্রিক দেশ, কিন্তু এখানকার রাজা রানীর ছবি সর্বত্র। জনগণ তাদের যথেষ্ট সম্মান দেয়। ভুটানের জাতীয় ভাষা জংখা। একই আর্কিটেকচারে সুসজ্জিত বাড়িগুলি নজর কাড়ার মতো। বাজার, দোকান, জনপদ পেরিয়ে ছুটে চলেছে গাড়ি। প্রকৃতি এখানে বড় বেশি খোলামেলা। রোদ ঝলমলে আকাশ দেখে বনে বনাঞ্চলে খুশির ঝর্ণাধারা। পাহাড় শ্রেণী যেন আকাশ ছোঁয়ার প্রতীক্ষায়। ওই যে বিশাল উচ্চতায় প্রভু তথাগত ধ্যান মগ্ন, শ্রদ্ধায় আপনা আপনি মাথা নত হয়। দোচুলা পাশে পৌঁছে গেছি আমরা। গাড়ি থেকে নামতেই দু চোখে বিস্ময়ের ঘোর। এ যেন অন্য এক জগৎ। চোখের সামনে হিমালয়ের তুষারাচ্ছাদিত শৃঙ্গ। ভুটানের সর্বোচ্চ পিক দেখতে পাচ্ছি পরিষ্কার। ভুটানের আনক্লাইম্বড পিক এগুলি। একটি টিলায় 108টি স্মারক স্তূপ। 2003 সালে ভারতের অসমিয়া বিদ্রোহীরা ভুটানে ঘাঁটি গাড়লে ভুটানের তৎকালীন রাজার নেতৃত্বে ভুটানের সৈন্যবাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদের ডিস্ট্রয় করেন। ওই যুদ্ধে 108 জন ভুটানি আর্মি জওয়ান শহীদ হন। 2004 সালে তাদের সম্মানার্থে এই স্মারক স্তূপ তৈরি হয়েছে। সেই সব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে চলেছি এখানে। এখান থেকে চারিপাশটা আরো বেশি সুন্দর লাগছে। তবে কনকনে ঠান্ডা, সঙ্গে তামার হাওয়ার দাপাদাপি। আকাশ মেঘমুক্ত থাকায় টিলা থেকে শৃঙ্গগুলি আরো স্পষ্ট দেখতে পাচ্ছি। কিছু ছবি তুলে আমরা নিচে নামলাম। অফিস, ওয়াশরুম সব কিছুর সুবন্দোবস্ত রয়েছে এখানে।
ভুটানের আর একটি আকর্ষণীয় স্থানে চলেছি আমরা, পুনাখা। ছোটখাটো ছিমছাম সাজানো গোছানো উইন্টার ক্যাপিটাল অফ ভুটান। ভুটানের বিখ্যাত পুনাখা জং দেখব এখন। আমাদের গাড়ি ক্রমশ নিচের দিকে নামছে। দোচুলা থেকে পুনাখার দূরত্ব 51 কিলোমিটার। জানলার বাইরে থেকে চোখ ফেরানো মুশকিল। লাস্যময়ী প্রকৃতি মনের মতো করে সাজিয়েছে পুনাখাকে। দূষণমুক্ত অঞ্চল বলেই বোধ হয় সবুজ বনানী এত বেশি প্রাণবন্ত, এত বেশি আন্তরিক। পাশ দিয়ে বয়ে চলেছে ওই যে নদীটি, ও তার সবটুকু সৌন্দর্য মেলে ধরে তীর করে এগিয়ে চলেছে। ও যে সাড়া দিয়েছে প্রিয়তমর ডাকে। সবটাই যেন সত্য সুন্দরেরই প্রকাশ। পথে পড়ল শাকসবজি ও ফলের দোকান। ছোটখাটো একটা বাজারই বলা যায়। হই হই করে নামলাম আমরা। বেশ টাটকা তাজা সব, তবে দাম মোটেই সস্তা নয়। একটা ফুটফুটে বাচ্চা মুহূর্তের জন্য ফিরিয়ে দিল হারিয়ে ফেলা অতীত। এখানকার বাজারেও রয়েছে আকর্ষণীয় ফুলের বাগান। পুনাখা জং বা কেল্লার প্রবেশদ্বারে আমরা এখন। গোছায় গোছায় হলুদ গাঁদা প্রাণ জুড়ানো হাসিতে স্বাগত জানালো আমাদের। টিকিট মূল্য 500 টাকা পার হেড। এবার একটা সুন্দর কাঠের ব্রিজ পেরোচ্ছি আমরা। মছু নদীর উপর দিয়ে এই সুদৃশ্য ব্রিজ। এই নদীটিকে এখানে ফিমেল রিভার বলা হয়। আর পশ্চিম দিকের ওই যে নদীটি এসে মিলিত হয়েছে মছুর সঙ্গে, যার নাম পছু, তাকে মেল রিভার বলা হয়। জায়গাটি দারুণ সুন্দর। রৌদ্রোজ্জ্বল আকাশ আর তীরবর্তী গাছগাছালির প্রতিচ্ছবি নদীর স্বচ্ছ জলে। খেলা করছে ছোট বড় কত মাছ। দুটি নদীর সঙ্গমস্থলে এই পুনাখা জং। কেল্লার এন্ট্রান্স এটি। কয়েক ধাপ সিঁড়ি বেয়ে চলেছি কেল্লার ভিতরে। চারিদিক জুড়ে কারুশিল্পে সুসজ্জিত সাদা পাথরের তৈরি বিশাল কেল্লা। মাঝের বিস্তৃত প্রাঙ্গণে বেশ কিছুটা অংশ জুড়ে পুনাখা জেলার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। কেল্লার ভিতরে মাত্র একটি মন্দিরে পর্যটকদের অ্যালাউ করা হয়। অনেক মঙ্ক থাকেন এখানে, তাদের থাকার সুবন্দোবস্ত রয়েছে। পুনাখায় ঠান্ডা কম, তাই শীতকালে থিম্পু থেকে অনেক মঙ্ক এখানে চলে আসেন। ফাউন্ডার অফ ভুটান নাগাওয়াং নামগিয়াল 1637 খ্রিস্টাব্দে এই কেল্লাটি তৈরি করেন। এটি সেকেন্ড ওল্ডেস্ট অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট জং। একে প্যালেস অফ গ্রেট হ্যাপিনেস অ্যান্ড পিস বলা হয়। এখানে রাজপরিবারের সমস্ত অনুষ্ঠান ও রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়। কেল্লার প্রধান প্রবেশদ্বারে প্রথমেই দর্শন হলো নাগ দেবতার। পাশেই জমিয়ে রাখা কিছু নুড়ি পাথর। গাইড বললেন ওই কেল্লা তৈরির কাজে নাগ দেবতা ওই পাথর এনে সাহায্য করেছিলেন। ওখানে কোনো বাড়ি তৈরির আগে নাগ পূজা দিয়ে কাজ শুরু করা হয়। পাশের সরু পথ বরাবর কিছুটা যেতেই আরেকটি চত্বর। চত্বরের ওপাশে একটি সুসজ্জিত গেট। এখানেই মূল মন্দির। মূল মন্দিরের বারান্দায়
বুদ্ধের ধর্ম, দর্শন, বাণী, মানুষের নৈতিক বিকাশের পথ, তাদের মুক্তির পথ ইত্যাদি ছবির আকারে সহজভাবে বোঝানো হয়েছে। ভিতরে প্রবেশ করলাম। মন্দির অভ্যন্তরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ। সুসজ্জিত বিশাল গর্ভগৃহে অপূর্ব দর্শন বেদিতে ভগবান বুদ্ধের শান্ত, সৌম্য, ধ্যানমগ্ন বিশালকায় মূর্তি, পাশে প্রভু পদ্মনাভ। অদ্ভুত নিস্তব্ধতায় অপার্থিব শান্তি বিরাজ করছে এখানে। দেওয়ালগাত্রে ভগবান বুদ্ধের জীবনী লিপিবদ্ধ রয়েছে। আমাদের গাইড হিন্দি ইংরেজি মিশিয়ে যথাসাধ্য বোঝাতে চেষ্টা করছেন আমাদের। বাইরের বারান্দার দুধারে দুটি বিশাল বড় আকারের ধর্মচক্র। ভগবান বুদ্ধের অপার মহিমা স্মরণ করতে করতে ধর্মচক্র স্পর্শ করলাম। এবার কেল্লা থেকে বেরিয়ে সাসপেনশন ব্রিজ দেখতে চলেছি। পাশ দিয়ে বয়ে চলেছে পছু নদী। এই নদীর উপরে 160 মিটার দীর্ঘ ঝুলন্ত সেতু এটি। এটি ভুটানের দীর্ঘতম সেতু। পুনাখা জংয়ের বিপরীত দিকের একটি গ্রামকে এপারের সঙ্গে সংযুক্ত করার জন্য এই ব্রিজ তৈরি করা হয়। ব্রিজের উপর দিয়ে হাঁটতে বেশ লাগছে। খুব বেশি দুরুনি নেই। মধ্যাহ্ন সূর্য তখন মধ্য গগনে আপন মহিমায় ভাস্বর। তার অসাধারণ দীপ্তিতে চকচক করছে নদীর জলরাশি। দুই পাড়ের সবুজে তখন আনন্দের মূর্ছনা। এখান থেকে জায়গাটির দৃশ্য চমৎকার। আমার তো মনে হয় প্রকৃতি দেবীর মতো এমন নিপুণ চিত্রকর কেউ নেই। আজ আমাদের লাঞ্চের আয়োজন হয়েছে হোয়াইট ড্রাগন হোটেলে। লাঞ্চ সেরে পিসফুল রিসোর্টের দিকে রওনা দিলাম। সেখানে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা নেমেছে।